আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মা, তুমিও খেয়ে নাও। আর কত কেঁদে কেঁদে সময় পার করবে? অল্প একটু খেয়ে নাও, আমার একা একা খাওয়া হবে না। রেহানা বেগম ছেলের কথা রাখতে নিজের থালায় অল্প পরিমাণ ভাত বেড়ে নিলেন। ছেলের দিকে তাকিয়ে বললেন, আমার মেয়েটা কি খাচ্ছে নাকি না খাইয়ে রেখেছে, আর আমি পাষাণ মা ভাত খেতে বসেছি। আমার মেয়ের কাছে আমি মাফ চাইবো কোন মুখে? বলের এক লোকমা ভাত মুখে দিয়ে বাম হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে নিলেন তিনি। ওয়াহাজ শুধু মাকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। পরদিন সকাল 10টা, সূর্যের তেজ বাড়তে শুরু করেছে, সাথে গরমও পড়েছে খুব। বাতাসে ছিটে ফোটাও নেই। এদিকে বিদ্যুৎ খুব কম সময় থাকে, তার উপর গরমে আরো বেশি করে লোডশেডিং হচ্ছে। ঘেমে একাকার অবস্থা সবার। অতিরিক্ত গরমে মেজাজ খিটখিটে হয়ে গিয়েছে সবার। আইনি ঝামেলা মিটিয়ে একজন লেডি কনস্টেবল গিয়ে জেলের তালা খুলে বেলাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই ছেড়ি বের হ, তোকে নিতে আসছে তোর ভাই। বেলা বাইরে দাঁড়ানো মহিলার কথা আগামাথা কিছুই বুঝল না। আসার পর থেকেই বারবার তাকে একটা কথাই শোনানো হচ্ছে, তার শাস্তি হবে, অনেক কঠোর শাস্তি। আর আজ কিনা বলছে তার ভাই নিতে এসেছে। বেলাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে লেডি কনস্টেবল আবারও বলে উঠল, তেরামি করে দাঁড়িয়ে থাকিস না তো, মেজাজ এমনি গরম আছে। আই বের হ, আর থানা থেকে বিদায় হ। বেলা চাপা গলায় বলল, আমাকে ছেড়ে দিচ্ছেন কেন? আমার শাস্তি হবে না? মহিলাটি কর্কশ গলায় বললেন, না, তোকে ছেড়ে দেওয়া হয়েছে, এবার বাইর হ। বেলা এবার আর কোনো কথা বলল না। সে জানে আরেকটা বাক্য ব্যয় করলে হয়তো সেদিনের মতো পিঠে লাঠি পড়বে। নীরবে বাহিরে বেরিয়ে এলো সে। জেলে আবার তালা ঝুলিয়ে দিয়ে মহিলাটি বলল, আয় আমার সাথে, তোর ভাই বাহিরে দাঁড়িয়ে আছে। বাপরে তো বাপ, একবার দেখতেও আইলো না। এই মা আর ভাই খালি পাকের পর পাক দিল, আর আজ সব ছুটি। বেলা কথার অর্থ না বুঝে মুখের দিকে চেয়ে রইল। বাইরের দিকে এসে দেখলো ওয়াহাজ দাঁড়িয়ে আছে। বোনকে দেখা মাত্রই বোনের দিকে দুহাত বাড়িয়ে দিল ওয়াহাজ। বেলা দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। ওয়াহাজও বোনকে শক্ত করে জড়িয়ে ধরে বারবার চোখের পানি মুছতে থাকলো। কিছুক্ষণ পর ভাইকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে এদিক ওদিক মাকে খুঁজল বেলা। মাকে দেখতে না পেয়ে বলল, ভাইয়া, আজ মা আসেনি? ওয়াহাজ চাপা স্বরে বলল, মা বাড়িতে অপেক্ষা করছে, চলো বাড়ি যাই। অনেক কষ্ট হয়েছে তাই না? আর কোনো কষ্ট নেই আর। ভাইয়ের সাথে হাত ধরে থানার বাহিরে বের হলো বেলা। টানা 4 দিন পর সূর্য দেখল সে। এত মানুষ দেখেছে, বাইরে এসে ভালো লাগার কথা, তবুও মনের ভেতর কেমন একটা লাগছে। বারবার শ্বাস ফেলছে সে, মনে হচ্ছে বুকে কিছু একটা চেপে বসেছে। ওয়াজ একটা ভ্যান নিল। 2 ভাই বোন ভ্যানে উঠে বসলো। কিছু দূর দুজন একদম চুপচাপ থাকলো, কারো মুখে কোনো কথা নেই। মুখ মলিন, মেঘ জমেছে। মাঝে মাঝে ভাইয়ের মুখের দিকে দেখছে বেলা। ভাইয়ের মুখ খুশি খুশি নয়। সে যেহেতু ছাড়া পেয়েছে তাই তার ভাইয়ের খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ঘটেনি। বেলা নীরবতা ভেঙে বলে উঠল, আমাকে দেখে মা নিশ্চয়ই খুশি হবে তাই না ভাইয়া? মনে হচ্ছে কতদিন যেন বাড়িতে নেই আমি, আর মনে হচ্ছে কত রাত মাকে জড়িয়ে ধরে ঘুমাই না। আজ আমি মাকে জড়িয়ে ধরে ঘুম দিব। কয়টা রাত গেল আমি মাকে ছাড়া ঘুমোতে পারি না। ওয়াজ এবারও কিছু বলল না। ভাইকে খুব অদ্ভুত লাগছে বেলার। বাড়ির সামনে রাস্তায় এসে ভ্যান থামলো। এখানে নেমে আবারও ঢালু রাস্তা দিয়ে নেমে মাটির রাস্তা দিয়ে মিনিট 2 হেঁটে যেতে হবে। ওয়াজ ভ্যান থেকে নামার পরপরই বেলা নেমে পড়ল। ওয়াজ ভাড়া মিটিয়ে দিয়ে বেলার হাত ধরল, জোরপূর্বক হেসে বলল, চল, বাড়িতে মা অপেক্ষা করছে তোর জন্য। ভাইয়ের হাসি দেখে বেলাও এবার হাসলো। উৎসুক গলায় বলে উঠল, মা আমার জন্য কি রান্না করেছে ভাইয়া? ওখানে তো খেতেই দেয়নি ঠিক মতো। যা শক্ত রুটি দিত সেটা খেতেই ইচ্ছে করে না। আজ মার হাতের তরকারি আর ভাত খাবো, শান্তি। ওয়াজ একবার বেলার দিকে তাকালো। বেলাও তাকালে ওয়াজ চোখ সরিয়ে নিল। সোজা পথে হাঁটতে থাকলো। বাড়ির যত কাছাকাছি যাচ্ছে ততই যেন অস্বস্তি বাড়ছে ওয়াজের। ভয়ে বুক কাঁপছে। কি হবে এরপর? বোন সত্যিটা জানার পর ঠিক থাকতে পারবে তো?
বাড়ি থেকে অল্প কিছু দূরে দুজন। রাস্তা থেকে বাড়ি দেখা যাচ্ছে। বাইরে বেশ কিছু মানুষের ভিড়। একদিকে পুরুষ আর অন্যদিকে নারীরা কেমন দলদলে দাঁড়িয়ে আছে। তাদের দুজনকে আসতে দেখে একে একে অনেকজন তাদের দিকে তাকিয়ে আছে। বাইরে এত মানুষ দেখে ভাইয়ের দিকে তাকালো বেলা। জানার আগ্রহ নিয়ে বলল, ভাইয়া, বাইরে তো মানুষ কেন? মায়ের জন্য এসেছে। কেন? চল দেখতে পাবি। বলো না ভাইয়া, মার জন্য কেন এত মানুষ আসবে? ভেতরে চল না, দেখতেই পাবি। দাঁড়িয়ে গেল বেলা। শুকনো ঢোক গিলে বলল, কি কি হয়েছে ভাইয়া? না বললে আমি ভেতরে যাব না, মাকে আসতে বলো। ওয়াজ কিছুক্ষণ চুপ করে রইল। কি বলবে বেলাকে? সত্যিটা বলে দিবে? তার মাঝে বলার মতো আর কিছুই রাখেনি। সত্যটা বেলা সহ্য করে নিতে পারবে? বেলার মুখের দিকে তাকিয়ে ভারী গলায় বলল, ওয়াজিয়া, বি স্ট্রং। হ্যাঁ। বেলা কিছু না বলে ওয়াজের দিকে একভাবেই তাকিয়ে রইল। ওয়াজ শুকনো ঢোক গেল। বুকটা কাঁপছে তার। সত্যি কথাটা বুকে চেপে বসেছে। মুখে হাত ডলতে ডলতে বলল, মা আর নেই বেলা। মা আমাদের একা করে চলে গেছে। আল্লাহর পর মা ছিল, এখন পৃথিবীতে আর কেউ রইল না। বেলা দমে গেল। নিঃশ্বাসটাও যেন থেমে গেল। ভাইয়ের দিকে এক পলকে তাকিয়ে কথা শুনে চোখে পানি নেমে এলো। নীরবে ভাইয়ের দিক থেকে চোখ সরিয়ে বাড়ির দিকে ছুট লাগালো সে। মা মারা গিয়েছে। সামনে খাটিয়া রাখা মায়ের নিস্তেজ দেহখানা সাদা কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে। একজন গিয়ে মুখের কাপড় সরিয়ে দিল। সামনে বেলা দাঁড়িয়ে প্রাণবিহীন একটা রোবট যেন। এক পলকে মৃত মায়ের মুখের দিকে চেয়ে রইল। চোখের পাতা ভারী ঠেকতেই পলক ফেলল সে। চোখের পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। হাতের উল্টো পাশ দিয়ে গাল মুছে আধো আধো গলায় বলল, শেষমেশ তুমি আমারে পর করে দিলে মা। এতিম করে দিয়ে যেতে বাঁধলো না বুকে? মনে হলো না তোমার থেকে যাওয়া উচিত? হাঁটু ভেঙে খাটিয়া ধরে বসে পড়ল সে। একটু দূর থেকে কঠোর গলায় একজন বলে উঠলেন, মেয়েটাকে সরিয়ে ফেলুন, কান্নাকাটি করা ঠিক হবে না এখানে। বেলার নজর সেদিকে গেল। ওয়াজ এসে বোনের কাছে দাঁড়ালো। বেলা অনুভব করলো তার খুব খারাপ লাগছে। বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। কান্না ঠেলে বেরিয়ে আসতে চাইছে। চোখ টলমল করার কারণে ঝাপসা হয়ে এসেছে চারপাশ। বেলা মায়ের মুখের দিকে তাকিয়ে একটা জোরে চিৎকার দিয়ে উঠল। ওয়াজ নিজেও বোনের কান্না দেখে কেঁদে ফেলল। বেলা খাটিয়া শক্ত করে ধরে মাকে না পাওয়া ছোট বাচ্চাদের মতো কান্না করে যাচ্ছে। বেলার কান্না দেখে আশেপাশে থাকা কিছু মহিলাও বারবার শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। একপাশে দাঁড়িয়ে আছে বেলার সৎ মা কাকলি বেগম। দূর থেকে স্বামীর উপর নজর রাখছেন তিনি। সৎ ছেলে মেয়ের কাছে যেন না যায় সেটার জন্য দুদিকেই চোখে চোখে রাখছেন। বেলা কান্নাকাটি কিছুতেই থামছিল না। বেলা বারবার নিজের ছোট ছোট হাত দিয়ে মায়ের গাল ছোঁয়ার চেষ্টা করছিল, কিন্তু কেউ তাকে স্পর্শ করতে দিচ্ছিল না। ওহাস কান্নারত বেলাকে জোর করে দূরে সরিয়ে নিয়ে আসে। বারান্দার এক পাশে নিজে বোনকে নিয়ে আসে। ওহাজ সকালে ঘুম থেকে উঠে যখন দেখলো সূর্য উঠে যাচ্ছে কিন্তু মা ওঠেনি, তখনই মাকে ঘুম থেকে জাগাতে মায়ের ঘরের দিকে যায়। দরজা টোকা দিতেই দেখে দরজাটা খোলা। ওহাজ ভেবেছিল মা হয়তো বাইরে বেরিয়েছে হাঁটতে। ফিরে আসার সময় দরজার এক পাশে কোনোই লাগতেই সেটা শব্দ করে খুলে যায়। কি ভেবে ওহাজ পেছনে ফিরে তাকাতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। তার মা ঝুলছে। নিচে কাঠের চেয়ারটা মিশাতে পড়ে আছে। পা এবং সমস্ত দেহ শূন্যে ভাসছে। ওয়াজ সজোরে চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে মায়ের ঝুলন্ত পা দুটো চেপে ধরে। চোখের পানি গড়িয়ে পড়তে থাকে গালে। ওয়াজের চিৎকার করা কান্নাকাটিতে আশেপাশের লোকজন ছুটে আসে। রশিকিটির মৃতদেহ নামানো হয়। মায়ের মৃত্যুটা ওয়াজ কিছুতেই মেনে নিতে পারছিল না। এই কয়েকদিন ধরে যে পরিস্থিতিতে ছিল এবার যেন পরিবেশটা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করলো। চারপাশে মানুষকে ওহাজ সহ্য করতে পারছিল না। যখন থেকে সে বালিশের পাশে রাখা চিঠি পেয়েছিল, সেখানে তার মায়ের শেষ কথাগুলো লেখা আছে। স্ত্রীর মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে গেছেন আজম সাহেব। হয়তো তিনি পারিবারিক অশান্তি এড়িয়ে চলতে প্রথম স্ত্রীর আশেপাশে সেভাবে আসেন না। ছেলে মেয়েকে জনসম্মুখে আগের মতো আদর করতে পারেন না, কিন্তু ভালো তো বাসেন। নিজের ভুল বুঝতে পারার পর থেকে ভেতরে ভেতরে পড়ছিলেন তিনি। আজ তিনি দ্বিতীয় স্ত্রীর বাধা যতদূর সম্ভব এড়িয়ে চলছেন। প্রথম দিকে দ্বিতীয় স্ত্রীর নজর উপেক্ষা করতে না পারলেও এখন পারছেন।
তিনি যখন ওয়াজের হাতে চিঠি পেয়েছিলেন তখন নিজেও সেটা ওয়াজকে দিয়ে পড়িয়েছেন। রেহানা বেগমের সর্বশেষ কথাগুলো তার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। একটা মানুষ ঠিক কতটা অভিমান নিয়ে কষ্ট নিয়ে দুনিয়া ত্যাগ করতে পারে এই চিঠিটাই তার প্রমাণ। চিঠিটা পেয়ে যখন ওয়াজ কান্নাকাটি করা বাড়ি দিয়েছিল তখন আজম সাহেব পড়াশোনা পারেন না বলে ছেলের কাছে এগিয়ে এসে বলেছিলেন পড়ে শোনাতে। ওয়াজ ভাঙা গলায় পড়তে শুরু করেছিল প্রথম থেকে। নিজের পাপ আমি বয়ে বেড়াতে পারছি না। আমি ভাবতে পারছি আমার মেয়েটা বড় কোনো শাস্তি ভোগ করবে। এই দুনিয়া আর দুনিয়ার মানুষের ওপর আমার বিতৃষ্ণা এসে গেছে। কিশোরী হতেই বাপজান বিয়ে দিয়ে দিল। পড়াশোনা করার পাঠ চুকিয়ে সংসার শুরু করলাম। অনিচ্ছা সত্ত্বেও নিজেকে মানিয়ে নিয়ে চলতে শুরু করলাম। যখন বড় ছেলে পেটে এলো আমার স্বামী আমার পাশে না থেকে অভিমত জানালো তার আরেকটা মেয়েকে পছন্দ। বিয়ে না করে পাপে জর্জরিত হবে মন আর দেহ। নিজের স্বামী বিয়ে দিলাম বুকে পাথর চেপে। দূরত্ব বাড়তে বাড়তে বসত আলাদা হলো। আমাদের শুধু মুখে তালাক বলে ছাড়াছাড়ি হয়নি, মন একজন আরেকজনকে ছেড়েছে বহু বছর আগে। নিজের সতীত্ব নিজে আগলে রেখেছিলাম। সেদিন পরপুরুষ আমার ঘরে এলো আমার সম্মান নষ্ট করতে। তার দোষে সে জান হারালো, আর দোষ হলো আমার ছোট বাচ্চা মেয়েটার। কই একজনও তো বলল না যে ওই কাপুরুষ অন্যায় করতে এসে জান হারাইছে। আমি মহিলা বলে সব দোষ আমার। আমার যদি পুরুষ মানুষ দরকার হইতো তাইলে তো আমার স্বামীর থেকে তালাক নিয়ে আরেকটা বিয়ে বসতে পারতাম। দুইটা ছেলেমেয়ের দিকে তাকিয়ে আমি কিছুই করিনি। আমার পাড়া মহলার মানুষের কথার আঘাত, আমার মেয়ের অসহায় মুখ, পিঠের দাগ আমাকে ঘুমোতে দিচ্ছিল না। দুনিয়াটা বিষ বিষ লাগছিল। টিকতে পারছি না আমি, তাই ঝরে যাচ্ছি। আল্লাহ আছেন, তিনি আমার ছেলে মেয়েকে দেখে রাখবে। ওয়াহাজ, বেলা, তোদের কাছে মাফ চাওয়ার মুখ নাই আমার। নিজেরা কোনোদিন আমাকে মাফ করে দিতে পারলে দিস। সেসব আইনের লোকেদের মুখের ওপর থুতু, যারা আমার বাচ্চা মেয়েটাকে একা পেয়ে মেরেছে। আমি স্বীকার করছি ওই জানোয়ারের বাচ্চাকে আমি নিজ হাতে খুন করছি। আমার মেয়েটাকে যেন ছেড়ে দেওয়া হয়। আমার মেয়ে কিছু করেনি, ও নিষ্পাপ বাচ্চা একটা মেয়ে। আমার মেয়ের কোনো দোষ নাই। এই দুনিয়ায় এত এত বিষযুক্ত মানুষের মধ্যে দুটো প্রাণ আমার ভালোবাসায় গড়ে উঠতে শুরু করেছিল। আমি আর দায়িত্ব পালন করতে পারলাম না। ওয়াহাজ, তুই তোর বোনের দায়িত্ব নিস। বোনকে কোনোদিন পর করিস না। মাকে কোনো সময়ের জন্য ভালোবাসে থাকলে বোনটাকে বুকে আগলে রাখিস। নতুন নতুন মানুষ পেয়ে বোনকে দূরে ঠেলিস না। তোর মায়ের চিহ্ন হিসেবে তোর বোনকে রেখে গেলাম। তোরা দুজন তোদের স্মৃতিতে আমাকে বাঁচিয়ে রাখিস অন্তত। আজম সাহেবের চোখ অশ্রুসিক্ত হয়েছিল। স্ত্রীর মৃতদেহ যখন গোসল করানো হচ্ছিল তখন তিনি নিজেই চিঠিসহ ওয়াজকে পাঠিয়েছিলেন থানায়। সাথে গ্রামে পরিচিত 4 জন গিয়েছিল। থানায় যেন সেরকম কোনো ঝামেলা না হয় তাই কিছু টাকাও দিয়েছিলেন আজম সাহেব। থানায় যাওয়ার পর বেলাকে যখন ছেড়ে দেওয়া হয়েছিল তখন ওয়াজ বড়দের কথা শুনে তাদের রেখেই বেলাকে বাড়িতে নিয়ে এসেছিল। বেলা ভাইয়ের সাথে বসে আছে, কান্না এখনো থামেনি তার। ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মার একটু আমার কথা মনে হলো না ভাইয়া? মনে হলো না মাকে না দেখতে পেয়ে আমার কান্না পাবে? মা কেন আমাদের ছেড়ে চলে গেল? আল্লাহ কেন আমাদের কাছে থেকে মাকে কেড়ে নিল? মা আল্লাহকে বলতে পারলো না আমরা মাকে ছাড়া থাকতে পারবো না? আমি রাতে ঘুমাবো কিভাবে? আমাকে মা কখনো আর ডাকবে না, কখনো একটু জড়িয়ে ধরবে না। মা কেন গেল ভাইয়া? মাকে ফিরে আসতে বলো না একটু। ওরা তো মাকে ছুতেই দিল না। আমার যে মার বুকে মাথা রাখতে ইচ্ছে করছে। সবাইকে বলো না মাকে ডেকে দিতে। মাকে ছাড়া এই কয়েকটা দিন আমার অনেক খারাপ লাগছে। মা একেবারে কিভাবে চলে যেতে পারলো? বেলা একটু থেমে আবারও বলল, মাকে তোমরা কবরে রেখে আসবে? মা একা একা কিভাবে থাকবে? মা থাকতে পারবে না তো। আজম সাহেব এবার মেয়ের পাশে এসে বসলো। বাবাকে দেখে বেলা চুপ হয়ে শুধু ফুপিয়ে উঠতে থাকলো। আজম সাহেব মেয়ের মাথায় হাত রাখবেন তখনই বেলা নিজেই বাবাকে জড়িয়ে ধরে আবারও চিৎকার দিয়ে কান্না শুরু করলো। আজম সাহেবের চোখও এবার টলমল করছে। কিভাবে কোন মুখে মেয়ে আর ছেলেকে সামলাবেন তিনি? মা মারা যাওয়ার পর কি হলো? সাদমানের প্রশ্নে সম্বিত ফিরে পেল বেলা। এতক্ষণ সে যেন অতীতের সব কিছু নিজের চোখের সামনে দেখছিল, অবস্থান করছিল সে সেখানে। সাদমানের প্রশ্নে সে বাস্তবে ফিরে এলো। ফারাজের দিকে তাকাতেই দেখলো ফারাজ নিশ্চুপ তার দিকেই তাকিয়ে আছে। বেলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তারপর আর কি? সবকিছু সাদা কালো ক্যানভাসে পরিণত হলো। বাবা সৎ মায়ের বিরুদ্ধে গিয়ে আমার আর ভাইয়ার দায়িত্ব নিলেন। কিছুদিন পর মায়ের জায়গা জমি বিক্রি করে ভাইয়া বাইরে চলে গেল। কয়েক বছর পর বাবা মারা গেলেন। সৎ ভাই বিয়ে করলো।
সৎ মা এবার অন্য কারোর সাথে বিয়ে বসলো, সৎ ভাই সৎ ভাবির সাথেই চলছিল জীবন। বেলা সাদমানের দিকে তাকিয়ে বলল, সবকিছু কত সহজ লাগছে শুনতে, তাই না? অথচ ওই সময়টা যখন পার করেছি তখন এক এক সময়ে দম আটকে যেত। মাকে ছাড়া সবকিছু শূন্য শূন্য লাগতো। আমার জীবনে আমি কষ্ট এত বেশি পেয়েছি যে কারো থেকে একটু সুখ পেলেই আমি তার জন্য নিজেকে উৎসর্গ করে দেই। আমার জীবনে ভালোবাসার মানুষের সংখ্যা গুটি কয়েক। এদের সামনে আমার অতীত আমি কখনো আনতে চাইনি, কিন্তু বর্তমানে যেহেতু জড়িত তাই আমি এগুলো সামনে না এনে পারলাম না। ফারাজ কারো উপস্থিতিকে তোয়াক্কা না করে আলতো করে বেলার হাতটা ধরল। বেলা ফারাজের দিকে তাকাতেই দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ফারাজ আরেকটু এগিয়ে এসে সামনের দিকটায় বসে এক হাত দিয়ে বেলার গালটা মুছে দিয়ে মৃদু হেসে পড়ল, আমি আছি তোমার পাশে। আর কোনো দুঃখ তোমাকে না ছুঁয়ে দিক, কোনো আঘাত তোমাকে স্পর্শ না করুক। বেলা ভারী গলায় বলল, সব শুনেও এই কথা বলছেন? হ্যাঁ, সব শুনেছি বলেই বলছি। সবকিছু না শুনলেও বলতাম। আমি জানি তুমি কোনো অন্যায় করতে পারো না। ওয়াজিহা হয়তো প্রতিবাদ করতে অভ্যস্ত, কিন্তু অন্যায় করে নয়। তোমার উপর পূর্ণ ভরসা আমার আছে। আমি খুনি এটা জেনেও এ কথা কিভাবে বলতে পারছেন আপনি? খুনটা তো আপনি করেননি ভাবি, খুনটা আপনি করেননি। সাদমানের কথায় তার দিকে চোখ বড় বড় করে তাকালো ওয়াহাজ। বেলার নিঃশ্বাস আটকে ওয়াহাজের দিকে তাকালো। সাদমান এবার ওয়াহাজ আর বেলার মুখের দিকে তাকিয়ে বলল, ভুল বললাম? ফারাজ বেলাকে দেখে অবাক চোখে সাদমানের দিকে তাকালো। রুমে পিনপত নীরবতা, শুধু জানালা দিয়ে শনশন বাতাস আসছে। ফারাজ বলল, ওয়াজিহা তো সব বলল। সাদমান হেসে বলল, হ্যাঁ বলল, কিন্তু মিথ্যেও বলেছে। তোর বউ খুন করেনি। মানে হচ্ছে খুনটা ওয়াহাজ ভাই অথবা তাদের মা নিজেই করেছে, তাই না ওয়াহাজ ভাই? ওয়াহাজের মুখে কোনো কথা নেই। থ মেরে সাদমানের দিকে তাকিয়ে আছে সে। বেলা নিজেও এবার ওয়াহাজের দিকটা দেখল। মনে মনে ভাবল, এতদিনে চেষ্টা বৃথা যেতে দেওয়া যাবে না। বেলা পরিস্থিতি স্বাভাবিক করতে বলে উঠল, না, খুনটা আমিই করেছিলাম। মা শুধু রবের কাছে চলে যাওয়ার সময় আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে এসবের থেকে। বলে আবার দীর্ঘ নিঃশ্বাস ফেলল বেলা। সাদমান হেসে বলল, পুলিশ আমি, আমাকে মিথ্যা বলবেন? আমি বুঝতে পারবো না? আমি জোর দিয়ে বলতে পারি খুনটা আপনি করেননি। সাদমান একটু থেমেই আবারও বলে উঠল, কি লুকানোর চেষ্টা করছেন আপনারা? আপনাদের মা রেপ হয়েছিলেন? না, আমার মা নিজেকে রক্ষা করেছিল। আমার মা রেপড না। মিথ্যে দিয়ে সত্যিটা ঢাকা যায় না। ওয়াজ ভাই, আপনি বলুন কি হয়েছিল প্লিজ। মিথ্যে দিয়ে সত্য ঢাকবেন না। ফারাজ কিছুই বুঝতে পারছে না। সে শুধু যখন যে কথা বলছে তখন তার দিকেই তাকাচ্ছে। যখন বুঝলো সাদমান ঠিক বলেছে, তারও এখন মনে হচ্ছে ওয়াজিহা আর তার ভাই কিছু লুকাচ্ছে। তখন সে ওয়াজিহার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছিল? কি লুকাচ্ছ তোমরা? কিছু লুকালে তোমাদেরই বিপদে পড়তে হবে, সমস্যার সমাধান হবে না। ফারাজের কথা শেষ হতেই বেলার চোখ মুখ বন্ধ করে নিল। ওয়াহাজ এবার খানিকটা এগিয়ে এসে সাদমানের মুখোমুখি দাঁড়ালো। একটা শ্বাস টেনে নিজেকে স্থির করে নিল সে। তারপর মাথা নিচু করে মলিন মুখে বলল, আমার মার রেপ। কথাটা কানে যেতেই বিদ্যুৎ গতিতে চোখ বড় বড় করে তাকালো বেলা। মুখটা কেঁপে উঠল। মনে পড়ল নিজেরা নিজেদের কথা দিয়েছিল এই সত্যটা কোনোদিন সামনে আনবে না, কিন্তু আজ ওয়াজ নিজেই এটা সামনে নিয়ে আসছে। ভারী আশ্চর্য লাগছে তার। ভাইকে থামাতে কান্নাভারী গলায় সে বলল, ভাইয়া কি বলছো তুমি? এটা বলতে পারো না তুমি। প্লিজ থামো, বলো না এসব প্লিজ। আমি শুনতে পারবো না, প্লিজ বলো না, মা কষ্ট পাবে। সাদমান বেলাকে থামিয়ে দিয়ে বলে উঠল, কোন সত্য প্রকাশে আপনার মা কষ্ট পাবে না? মিথ্যেটা বয়ে বেড়ালে বড়জোর আপনাদের পাপ হবে। ওয়াজ ভাই, দয়া করে সত্যিটা বলুন। যতটুকু সত্য ঠিক ততটুকুই বলুন, এক ফোঁটাও মিথ্যে না। ওয়াহাজ বেলার দিকে তাকাতেই বেলা দুই পাশে মাথা দাঁড়িয়ে ইশারায় নিষেধ করল। ওয়াহাজ বেলার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে বাহিরের দিকে তাকালো। বলতে শুরু করলো, অতীতের সত্যতা। সেদিন সত্যিই বৈশাখী মেলা ছিল। আমি আর ওয়াজিহা মেলা থেকে আমার এক চাচার বাড়ি গিয়েছিলাম। ওখান থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারিনি। রাতে চাচা নিজেই আমাদের দুই ভাই বোনকে গিয়ে দিয়েছিল। বাড়ি পাওয়ার ঠিক আগেই তিনি নিজের বাড়ির দিকে চলে গেলেন। আমরা দুই ভাই বোন বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকে ওয়াজিহাকে মায়ের ঘরের দিকে পাঠিয়ে
আমি আমার ঘরের দিকে যেতেই ওর চিৎকার শুনে দরজার বাইরে এসে জানতে চাই কি হয়েছে। আমার মা ছোটবেলা থেকে শিখিয়েছিল কারো ঘরে ঢোকার আগে অনুমতি চাইতে। আমরা ওভাবেই বেড়ে উঠেছিলাম। ওয়াজিহা আমাকে ডাকতেই আমি ভেতরে গেলাম। গিয়ে দেখি মেঝেতে মা মাথায় হাত দিয়ে বসে আছে, সামনেই সৎমায়ের ভাইয়ের দেহ। বয়স যেহেতু আমার হয়েছিল তাই কিছু একটা বুঝতে পারছিলাম। মাকে আমি আর কিছু জিজ্ঞেস করিনি। কিছুক্ষণ পর যখন মা স্বাভাবিক হলো তখন তার প্রথম প্রশ্ন ছিল, তোরা কেন দেরি করে ফিরলি? আমার সর্বনাশ কেউ আটকাতে পারল না। কিছু করার ছিল না তখন আমার। লাশ গায়েব করাও সম্ভব ছিল না। মা জেলে গেলে ফাঁসি হয়ে যাবে জানতাম। মায়ের দায়টা আমি নিতে পারছিলাম না, কারণ আমার 18 বছর বয়স হয়ে গিয়েছিল। তখন ওয়াজিহাকে বুঝিয়ে বলতেই সে রাজি হয়ে গেল। আমি শিওর ছিলাম 10 বছর বয়সী বাচ্চা মেয়েকে কোনো শাস্তি দেবে না। মাকে বারবার বোঝানোর পরও মা রাজি হচ্ছিল না। অনেক বলে মাকে রাজি করাই। নিজেদের কথা দিই, এই সত্যটা কোনো দিন সামনে আসবে না। আমার মায়ের সম্মানহানি হয়েছে। আমার মা পরবর্তীতে রাগের বশে, ক্ষোভের বশে কাউকে খুন করেছে। এটা আমরা কোনো দিন সামনে আনিনি। মায়ের মৃত্যুর সময়ে চিঠিতে সবাই জেনেছিল মা খুন করেছে। আবার কেউ ভেবেছিল ওয়াজিহাকে বাঁচাতে মা ওটা করেছিল। কিন্তু একটা সুরাহা হয়েছিল, সেটা হচ্ছে ওয়াজিহার আর কোনো শাস্তি হয়নি। মা তো চলে গেলেন। মেয়ের কষ্ট, প্রতিবাসীদের কথার আঘাত, নিজের কষ্ট সহ্য করতে না পেরে উঠে দাঁড়ালো ফারাজ। সবকিছু কেমন অবিশ্বাস্য লাগছে তার কাছে। 2 হাত দিয়ে মুখ চেপে ধরে জোরে একটা শ্বাস ফেলল সে। বেলা অসহায় চোখে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। নির্মম সত্য শেষমেশ সামনে চলে এলো। আরও দুজন আজ জেনে গেল তাদের মা ধর্ষিতা। কোনো এক শকুনের নজর তার মায়ের দেহের উপর পড়েছিল। বেলা কাঁদো কাঁদো গলায় বলে উঠল,